নমস্কার, আপনারা দেখছেন সিএন দ্য বিগ স্টোরিতে স্বাগত। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। আজ ভারতের ইতিহাসের এক অত্যন্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা মুখোমুখি হয়েছি সেই চরম সত্যের, যে সত্য 4 দশক ধরে এই দেশের কোটি কোটি মানুষের রক্তে লাল করেছে ভারতের মাটি, যে সত্য হাজার হাজার মায়ের কোল খালি করেছে, হাজার হাজার পুলিশ এবং নিরাপত্তা রক্ষীকে শহীদ করেছে, আর কোটি কোটি আদিবাসী অনগ্রসর যুবকের ভবিষ্যৎকে বন্দুকের নলের সামনে বন্দুকের গুলিতে ছিন্ন ভিন্ন করেছে। আজ লালকেল্লার প্রাচীর থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের স্বরাষ্ট্রের দায়িত্বে থাকা অমিত শাহ ছত্তিশগড়ের লাল দুর্গে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় যে বার্তা দিয়েছেন, তা শুধু একটা ভাষণ নয়, তা হলো 140 কোটি ভারতবাসীর যৌথ সংকল্প। 2026 সালের মধ্যে ভারত থেকে চিরতরে মুছে ফেলা হবে লাল সন্ত্রাসের কালো দাগ। কিন্তু আজ প্রশ্নটা কেবল জঙ্গলের সেই AK-47 হাতে রাখা ক্যাডারদের নিয়ে নয়। বন্দুকধারী নকশাল তো সুরক্ষা বাহিনীর গুলিতে এনকাউন্টারে শেষ হচ্ছে কিংবা হাঁটু মুড়ে আত্মসমর্পণ করছে। আসল যুদ্ধ শুরু হয়েছে এখন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে চিহ্নিত করেছেন দিমাগি নকশাল বা মগজে নকশাল। কারাই মগজে নকশাল? যারা ভারতের সংবিধান তছনছ করে বছরের পর বছর ধরে ক্ষমতার অলিন্দে উপদেষ্টা হয়ে বসেছিল, যারা বাতানুকূল এসি কামরায় বসে জঙ্গলমহল থেকে বস্তারের রক্তক্ষরণকে বিপ্লব বলে চালনা করেছে, আর জেন জি আন্দোলনের আড়ালে লুকিয়ে যারা যুব সমাজের মগজ ধোলাই করছে, রাষ্ট্রবিরোধী বিষ ঢালছে। যাদবপুর থেকে জেএনইউ কোথায় কোথায় শিকড় ছড়িয়েছে এই দিমাগি নকশালবাদ। আজ দ্য বিগ স্টোরির এই বিশেষ পর্বে আমরা তুলে ধরব এই ভয়ঙ্কর চক্রান্তের, খুলে দেব সেই মুখোশ। দর্শকদের মনে করিয়ে দিই, স্বাধীন ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত বড় ও সুনির্দিষ্ট সময়সীমা আগে কোনো সরকার বেঁধে দিতে পারেনি। 2014 সালে নরেন্দ্র মোদী যখন দেশের দায়িত্ব নেন, তখন দেশের অর্ধেকের বেশি রাজ্য মাওবাদী হিংসার কবলে। তথাকথিত রেড করিডোর পশুপতিনাথ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদকে 1 নম্বর শত্রু বলে ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রনেতারাও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তোষণ আর উদাসীনতার নীতি দিয়ে মাওবাদীকে পুষে রাখা হয়েছিল। কিন্তু 2014 সালের পর থেকে মোদী সরকারের গৃহীত জিরো টলারেন্স বা শূন্য সহনশীল নীতির ফলে আজ মাওবাদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ছত্তিশগড়ের মাটিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেন 2026 সালের মধ্যে ভারত থেকে চিরতরে মাওবাদ নির্মূল হবে, তখন তা কেবল রাজনৈতিক বাক্যবান থাকে না, তা হয়ে ওঠে কেন্দ্রীয় বাহিনীর শৌর্য এবং মোদী সরকারের সুদৃঢ় ইচ্ছা শক্তির দলিল। কি বলেছেন অমিত শাহ, শুনুন। मैंने ही एक स्टेटमेंट दिया है कि 31 मार्च 2026 तक ये देश नक्सलवाद से मुक्त हो जाएगा। बहुत सारे लोग ऐसा मानते हैं कि नक्सलवाद की हथियारी गतिविधियां समाप्त होने के साथ ही नक्सलवाद की समस्या समाप्त हो जाएगी, मगर ऐसा है नहीं। इस देश में नक्सलवादी समस्या क्यों पनपी, क्यों बढ़ी, क्यों विकसित हुई, इसका वैचारिक पोषण किसने किया? और जब तक भारत का समाज ये थियोरी का, ये नक्सलवाद के विचार का वैचारिक पोषण, लीगल समर्थन और वित्तीय पोषण करने वाले समाज में बैठे हुए लोगों को समझ नहीं लेता है और उन लोगों को हम वापिस नहीं लाते हैं, तब तक नक्सलवाद के खिलाफ लड़ाई समाप्त नहीं हो जाएगी। 80তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় হিসেব তুলে ধরেছেন 3500-এর বেশি পুলিশ কর্মী এবং জওয়ান শহীদ হয়েছেন মাওবাদী হামলায়। যুদ্ধের ময়দানে যত জওয়ান প্রাণ হারিয়েছেন, তার চেয়ে বেশি জওয়ান দেশের অভ্যন্তরে মাওবাদীদের গুলিতে আইইডি ব্লাস্টে শহীদ হয়েছেন। প্রধানমন্ত্রী কি বলছেন, শুনুন।
21वीं सदी में दशकों पुरानी जो चुनौतियां हैं, उन चुनौतियों को खत्म करना बहुत अनिवार्य है। नक्सलवाद, माओवाद लाखों युवाओं के भविष्य को तबाह कर दिया, अनेक माताओं के दुधमल नौजवानों को छीन लिया, बर्बाद कर दिया, हर माँ बाप के सपनों को चूर चूर कर दिया। इस नक्सलवाद ने 4 दशक तक हिंदुस्तान के बहुत बड़े हिस्से को, बहुत बड़ी आबादी को दबोच करके रखा था, बंदूक के नोक पर दबोच करके रखा था, संविधान की धज्जियां उड़ा दी थी और देश के सामान्य नागरिकों की रक्षा में 3,500 से ज्यादा हमारी पुलिस के, सुरक्षा बल के जवान शहीद हो गए। युद्ध के अंदर जितने सैनिक मरते हैं, उससे ज्यादा हमारे पुलिस जवानों को जान की बाजी लगानी पड़ी ताकि देश के सामान्य मानवी को सुरक्षा मिले। और आज मुझे खुशी है कि नक्सली माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। इस चुनौती से हमें और भी सावधान रहने की जरूरत है। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा, अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। তো এবার আসা যাক, খুব সহজে বুঝে নেওয়া যাক এই দিমাগি নকশাল আসলে কি। বহু বছর ধরে আমরা দেখেছি জঙ্গলমহলে বা বাস্তারে যখন নিরাপত্তা রক্ষীরা মাওবাদী হামলায় রক্তে ভেসে যেতেন, তখন দিল্লি বা কলকাতার এসি কনফারেন্স রুমে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী মোমবাতি জ্বালিয়ে সেই মাওবাদী মানবতাবাদী রূপ দেওয়ার চেষ্টা করতেন। এরা নিজেদের মানবাধিকার কর্মী বলতেন, কিন্তু কোনো পুলিশ কর্মী শহীদ হলে এদের মুখে কুলুপ আটা থাকত। প্রধানমন্ত্রী মোদী আজ তাদের মুখোশ টেনে খুলে দিয়েছেন। তিনি ফাঁস করেছেন কিভাবে বছরের পর বছর ধরে এই নকশাল মানসিকতার মানুষরা ক্ষমতার অলিন্দে বসে থাকত, সরকারি কমিটিতে উপদেষ্টা হয়ে ভারতের নীতি নির্ধারণকে প্রভাবিত করত। এরা ভারতীয় রাজ্য ব্যবস্থাকে ভেতর থেকে ফাঁপা করে দিতে চেয়েছিল। আজ যখন জঙ্গলে বুলেট দিয়ে চলা বন্দুকধারী মাওবাদ শেষ হতে চলেছে, তখন এই দিমাগি নকশালরা নতুন কৌশল নিয়েছে। এরা সমাজের বৈষম্যকে হাতিয়ার করে যুবকদের অসন্তোষকে কাজে লাগিয়ে অরাজকতা ছড়াতে চায়। যদিও দেশ এই মুহূর্তে মাওবাদ মুক্ত। প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে 70-এর দশকে একটা প্রজন্ম সম্পূর্ণ ধ্বংস হয়েছিল এই অতিবাম আন্দোলনের কারণে। ভারতবর্ষের বিভিন্ন জেলায় আজকে এই মাওবাদ উন্নয়নকে ব্যাহত করেছিল। তবে এই মুহূর্তে ভারতবর্ষ মাওবাদী মুক্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে আরবান নক্সালাইটরা আছেন, যারা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে এখানে ভারত টুকরো করবার বিভিন্ন স্লোগানকে মদত দিচ্ছেন, তাদের চিহ্নিত করতে হবে এবং জনবিচ্ছিন্ন করতে হবে। সাম্প্রতিক সময় আমরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে জেন জি বা তরুণ প্রজন্মের বিভিন্ন সামাজিক এবং ছাত্র আন্দোলন দেখেছি। যে কোনো গণতন্ত্রে তরুণদের প্রতিবাদ করার অধিকার আছে, দাবি জানানোর অধিকার আছে, কিন্তু এই আন্দোলনের আড়ালে কি মাওবাদী ভাবাদর্শের পুরনো জাল লুকিয়ে রয়েছে? নকশালবাদের একটা কুখ্যাত ঐতিহাসিক তত্ত্ব আছে, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। এর অর্থ কি? এর অর্থ হলো প্রথমে কোনো সাধারণ ন্যায়সঙ্গত ছাত্র দাবি বা ক্ষোভের মধ্যে একদম নিঃশব্দে সূচের মতো প্রবেশ করো, তারপর ধীরে ধীরে সেই আন্দোলনের নেতৃত্ব কবজা করো, তরুণদের মগজ দোলাই করো এবং শেষ পর্যন্ত আন্দোলনটিকে চরমপন্থী, হিংসাত্মক এবং রাষ্ট্রবিরোধী ফলাফলের রূপ দিয়ে বাইরে নিয়ে এসো। বিষয়টিকে বর্ণনা করেছেন প্রাক্তন পুলিশ কর্তা পুরা চট্টোপাধ্যায়। শুনুন। এই যে ইয়ং জেনারেশন, তাদের মাইন্ডটাকে পুরো একদম ডাইভার্ট করে দিল এই উচ্ছৃঙ্খলার মধ্যে দিয়ে, আপনার ভায়োলেশনের মধ্যে দিয়ে,
ট্রাফিক দিচ্ছে তার গলা কেটে সে মুন্ডু নিয়ে লাথি মেরে জলে ফেলে দিল। এই ধরনের যে এটা বা বড়নগরে বা বিভিন্ন কলকাতার বিভিন্ন রাস্তায় যে এইগুলো হয়েছে, সেই যে মানে ভায়োলেন্স, অস্ত্র নিয়ে বহু ভালো ভালো ছেলে, বহু আপনার জিনিয়াস ছেলে যারা তাদের মধ্যেই এই জিনিসটা বেশি আর সংক্রমিত হয়েছে। ইয়ং জেনারেশন যেটা এখন জেনজি আমরা বলছি, এবং তাদেরকেও বিফলে চালু করার জন্য এই যাতে খালি হাতে নকশাল যারা আছে তারাও তার মধ্যে ইনভলভ হয়ে পড়ছে। আজ ভারত সরকারকে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সতর্ক হতে হচ্ছে। দেশের কোটি কোটি জেন জি তরুণ যারা ভারতের উন্নত ভবিষ্যৎ বা বিকশিত ভারতের স্বপ্ন দেখছে, তাদের ইমোশনকে কি এই দেমাগি নকশালরা হাতিয়ার করতে চাইছে? মোদী সরকার আজ স্পষ্ট করে দিয়েছে, দেশের যুবদের স্বার্থে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই শহুরে নকশালদের ছাড়খাড় করে দেওয়া হবে। যেমনটা বলছিলাম, ইতিহাসের পাতা উল্টে দেখাবো আপনাদেরকে। দেখুন, এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলনের কালান্তক প্রভাব পড়েছিল এই বিশ্ববিদ্যালয়। 70-এর দশকে যখন চারু মজুমদার, কানু সাল্লানদের হিংসার বিষ ছড়িয়ে পড়ছিল, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল তার অন্যতম কেন্দ্র। 1970 সালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল চন্দ্র সেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই নকশাল ভাবাদর্শের উন্মাদনায়। 60-এর দশকের শেষ এবং 70-এর দশক নকশাল আন্দোলন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের অন্য রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় উভয় প্রতিষ্ঠানই অতি বামপন্থী এবং নকশাল মতাদর্শের প্রসার বৃদ্ধি, তার যে বিতর্ক এবং ছাত্র অসন্তোষের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1967 সালের পর নকশালবাড়ি আন্দোলন শুরু হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল এবং কলা বিভাগের বহু মেধাবী শিক্ষার্থী এবং তরুণ শিক্ষক মার্ক্সবাদী লেনিনবাদী আদর্শের প্রতি আকৃষ্ট হন। কলকাতা কেন্দ্রিক শহুরে গেরিলা যুদ্ধ এবং বুদ্ধিজীবী ও যুব সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে যাদবপুর ক্যাম্পাস একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়। ক্যাম্পাস থেকে বহু শিক্ষার্থী পড়াশুনো ছেড়ে আন্দোলনে সরাসরি যোগ দেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবেই চরম বামপন্থার প্রভাবাধীন। ছত্তিশগড়ের দন্তেওয়াড়ায় যখন ৭৬ জন সিআরপিএফ জওয়ান মাওবাদী হামলায় শহীদ হয়েছিলেন, তখন জেএনইউর ক্যাম্পাসের ভেতরে উৎসবে মেতে উঠেছিল কিছু তথাকথিত ছাত্র। 1969 সালে প্রতিষ্ঠার ঠিক পরেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ভারতীয় বামপন্থী রাজনীতির একটা প্রধান তাত্ত্বিক আঁকড়া হয়ে ওঠে। যদিও সরাসরি সশস্ত্র নকশাল আন্দোলনের সূতিকাগার জেএনইউ ছিল না, তবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেখানে চারু মজুমদার এবং মাওবাদী চিন্তাধারার বিভিন্ন ধারা নিয়ে তীব্র বুদ্ধিবৃত্তিক আলোচনা এবং বিতর্ক শুরু হয়। জেএনইউর প্রগতিশীল ছাত্র সংগঠন এবং বুদ্ধিজীবীরা নকশাল আন্দোলনের নানান দিক, বিশেষ করে প্রান্তিক মানুষের অধিকার, রাষ্ট্রীয় নীতি, আদিবাসী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান তৈরি করে। পরবর্তীকালে এখান থেকেই বিভিন্ন অতি বাম এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠনের উত্থান ঘটে, যা ভারতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নকশাল এবং বামপন্থী রাজনীতির তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক গবেষণা সঙ্গে রাষ্ট্রবিরোধী বা প্রতিবাদী কণ্ঠস্বরকে টিকিয়ে রাখার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করেছে। এদেরকেই প্রধানমন্ত্রী বলেছেন দিমাগি নকশাল। এরা বন্দুক হাতে নেয় না, কিন্তু বন্দুক হাতে নেওয়া উগ্রপন্থীদের আদর্শগত রসদ যোগায়। এরা ভারতের সংবিধানকে ধ্বংস করতে চায় ভেতরে বসে। ভারতে মাওবাদের শুরু সেই 1967 সালের মে মাসে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি থেকে চারু মজুমদার, কানু সান্যাল ও জঙ্গল সাঁতালের নেতৃত্ব ভূমিহীন কৃষক এবং আদিবাসীরা জমিদারদের বিরুদ্ধে এক সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিলেন। এই কৃষক বিদ্রোহ থেকেই ভারতে নকশালপন্থী বা মাওবাদী আন্দোলনের সূত্রপাত হয়। নকশালবাড়ি আন্দোলন এবং তার প্রাথমিক পর্যায়, যা 1967 থেকে 1970 পর্যন্ত। 1967 সালে নকশালবাড়িতে চীনা কমিউনিস্ট নেতা মাও সে তুং
তার নীতি অনুসরণ করে সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়া হয়। 1969 সালে গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী বা সিপিআই (ML). অর্থাৎ প্রথম দিকে এই আন্দোলন শহর এবং বুদ্ধিজীবীদের মধ্যে ছড়িয়ে পড়লেও কঠোর পুলিশের পদক্ষেপ তা দ্রুত দমিত হয়। 70-এর দশকের শেষ থেকে পশ্চিমবঙ্গে এই আন্দোলন দুর্বল হলেও অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়ের মতন আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তা এক নতুন রূপ নেয়। পিপলস ওয়ার গ্রুপ বা PWG এবং মাওবাদী কমিউনিস্ট সেন্টার বা MCC এর মতন দলগুলি ক্ষমতাধর হয়ে ওঠে। তারা প্রান্তিক এবং দলিত মানুষের অধিকার রক্ষার কথা বলে গ্রামীণ এলাকায় নিজস্ব প্রভাব বিস্তার করতে থাকে। সিপিআই বা মাওবাদী ঠিক এই জায়গায় তাদের গঠন এবং চরম পর্যায়, যা 2000 দশক। 2004 সালে পিপলস ওয়ার গ্রুপ এবং MCC একত্রিত হয়ে গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি। 2009 সালে ভারত সরকার ইউপিএ আইনের অধীনেই দলকে নিষিদ্ধ ঘোষণা করে। আর এই সময় জঙ্গলমহল, বস্তার, দণ্ডকারণ্য অঞ্চলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘাত চরমে পৌঁছয়। বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক বছরগুলোতে কঠোর সামরিক অভিযান এবং উন্নয়নের ছোঁয়া এবং শীর্ষ নেতৃত্বের আত্মসমর্পণ বা নিষ্ক্রিয়তার ফলে ভারতের দীর্ঘদিনের এই সশস্ত্র মাওবাদী বিদ্রোহ অন্তিম পর্যায়ে এসে পৌঁছয়। পশ্চিমবঙ্গই মাওবাদী আন্দোলনের পথ দেখায় সারা দেশের মধ্যে। পশ্চিমবঙ্গে নকশালবাড়িতে মাওবাদী তথা নকশালদের আন্দোলন শুরু 1967 সালে। এই আন্দোলন দ্রুত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং বহু মেধাবী তরুণ এতে যোগ দেন। আজকে ঠিক এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আরও একবার আপনাদের সামনে এই ইতিহাস সামনে নিয়ে আসলাম, যা মারাত্মক এক পরিস্থিতি, যা থেকে অনেক বড় বড় প্রশ্ন আজ আবারও নতুন করে জন্ম দিয়েছে। তবে আগামী সময়টা অবশ্যই তাৎপর্য রাখবে ঠিক ব্যবস্থা কী হচ্ছে তার দিকে। তাই শহুরে নকশাল এই জায়গা খুব ইম্পর্টেন্ট আগামী সময়। আজকে সময় নেই, তাই বিগ স্টোরি থেকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাক CNN।